আসসালামু আলাইকুম। 18 বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ। গণভবনের দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী। আটক সাধারণ শিক্ষার্থী সহ নিরীহ মানুষকে মুক্তির নির্দেশ। কোটা আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী ফায়দা নেওয়ার চেষ্টা করছে, অভিযোগ বিশিষ্টজনদের। সংকট নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় সংলাপের আহ্বান। সহিংসতার প্রতিবাদে কাল ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে জামায়াতের কর্মসূচি আওয়ামী লীগের। সোমবার ঢাকায় শোক র্যালি। এবং দেশের চলমান পরিস্থিতির কারণে আগামীকাল খুলছে না সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারের পদত্যাগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার মহাসমাবেশে থেকে এই ডাক দেন মূল সমন্বয়ক নাহিদ ইসলাম। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশবাসীকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় রোববার সকালে 11 থেকে দুপুর 1টা পর্যন্ত নিত্যপণ্য ছাড়া সবকিছুই অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলেও ঘোষণা দেওয়া হয়। ইমদাদুল হকের তোলা ছবিতে আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হতে থাকেন ছাত্র জনতা। শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই বিভিন্ন প্লাকার্ড আর ব্যানার নিয়ে বিক্ষোভ করতে থাকেন তারা। বিকেল নাগাদ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। জনস্রোত ছড়িয়ে পড়ে উত্তরে শাহবাগ এবং দক্ষিণে চানখারপুল পর্যন্ত। এরপর সেখানে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। স্লোগানে স্লোগানে তখন মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের শুরুটা কোটা সংস্কারের দাবিতে হলেও ছাত্রদের প্রাণহানি এবং হত্যার বিচার না করায় এক দফা সরকার পতনের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। আমরা খুব স্পষ্ট কথা, শুধু শেখ হাসিনাকে পদত্যাগ করলেই হবে না। এই যে খুন, লুটপাট, দুর্নীতি এই দেশে হয়েছে, তার বিচার হতে হবে। আমরা পদত্যাগ দিয়ে তাকে কোনো এক্সিট রুট দিতে চাই না। তাকে পদত্যাগ করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। আমাদের এক দফাটি হলো শেখ হাসিনা সহ এই সরকারের পতন এবং ফ্যাসিবাদের বিলোপ। ছাত্র নাগরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার নতুন বাংলাদেশ গঠন করা হবে বলেও জানান তিনি। জনগণকে আমরা আহ্বান করছি, আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংগঠিত হন। সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির করব। এ সময় অসহযোগ আন্দোলন চলাকালে 16 দফা পালনে জনসাধারণকে আহ্বান জানান আরেক মুখপাত্র আসিফ মাহমুদ। আমাদের অসহযোগ আন্দোলনের আওতামুক্ত থাকবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মচারী এবং কর্মকর্তাবৃন্দ। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট শুধুমাত্র বেলা 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকবে। অসহযোগ আন্দোলনের সব কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে ছাত্র জনতার প্রতি আহ্বানও জানান সমন্বয়কেরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।
এদিকে সন্ধ্যার পর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। রাত 9:15টার দিকে তারা শাহবাগ ছেড়ে চলে যায়। বিকেলে কেন্দ্রের শহীদ মিনার থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীদের একটি অংশ শাহবাগ এবং আরেকটি অংশ ঢাকা রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয়। এ সময় সতর্ক অবস্থানে ছিল বিজিবি ও পুলিশ। দিনভর রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল শিক্ষার্থীদের দখলে। রামপুরা, বাড্ডা, আফতাবনগর, মিরপুর, সায়েন্স ল্যাব সহ সব এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির সাথে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ নানা শ্রেণী পেশার মানুষ। চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব দাবির সাথে সংহতি জানিয়ে রাজধানীতে সরব ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। সকাল থেকে আফতাবনগরের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান ও বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা। ব্র্যাক, নর্থ সাউথ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল, মতিঝিল আইডিয়াল, নটরডেম কলেজের শিক্ষার্থী সহ শিক্ষক, অভিভাবকদের এতে অংশ নিতে দেখা যায়। যেখানে এখন আমি কথা বলতে পারছি না, আমার কথা বলতে হলে আমার বিভিন্ন জায়গা থেকে SMS দিয়ে বলা হয় ডিলিট করে দেন ভিডিও, কেন যান, হ্যান ত্যান এই সেই। তাহলে বলেন আমার বাচ্চার ভবিষ্যৎ কি হবে? আমাদের গণতন্ত্র নাই, আমরা সঠিকভাবে কথা বলতে পারি না, আমাদেরকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে যায়, এগুলো কোনোভাবেই মানা যাবে না। পুলিশ নির্মমভাবে আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে। আর কোনো 9 দফা নেই, আর কোনো বসে থাকার সময় নেই। এখন দফা এক, দাবি এক। স্টুডেন্টদের উপর হামলা হয়েছে, যা করতেছে দেশের মানুষের সাথে, এটা তো আর মেনে নেওয়ার মতো না। এই জন্য আমরা সবাই রাস্তায় আসছি। আমার ছেলের সাথে যারা পরীক্ষা দিচ্ছে আমরা পরীক্ষা দিব না। অংশ নেন অনেক মুক্তিযোদ্ধারাও। কোটা সংস্কারের পাশাপাশি দেশ সংস্কারের দাবি তাদের। আমি মুক্তিযোদ্ধা হিসাবে অনেক জায়গায় BCS পরীক্ষা দিয়েছিলাম মুক্তিযোদ্ধার কোটায়, আমি কিন্তু সেই কোটায় চাকরি পাই নাই। চাকরি পায় তারাই যারা সেই দলে থাকে, যারা যে শীর্ষ নেতাদের পায়ের তলে থাকে, যারা পদোন্নয়ন করতে পারে। সেই কোটাকে আমরা কোনোদিনও সমর্থন করি না। সমর্থন হবে মেধার, সমর্থন হবে শিক্ষিত যারা আছে তাদের। এদিকে রাজধানীর শাহবাগে সন্তানের পাশে অভিভাবক ব্যানারে মানববন্ধন করেন অভিভাবকরা। ন্যায্য অধিকারের যে দাবি আছে সেই দাবির পাশে আমরা তাদের সাথে থাকতে চাই। সায়েন্স ল্যাব এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মীরা। পুরো সময় রাজধানী জুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। মাজহারুল হক মুহাজির, ATN বাংলা, ঢাকা। কোটা আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সাথে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদে কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আলোচনার জন্য গণভবনের দরজা খোলা, সরকার আর কোনো সংঘাত চায় না। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের জন্য গণভবনের দরজা খোলা। তারা যদি বসতে চায় আমার সঙ্গে, এই আন্দোলনকারীরা, কোটা আন্দোলনকারীরা, আমি তাদের সাথে বসবো, তাদের কথা শুনবো, তাদের দাবি দাবি পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। পুলিশ সহ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তদন্ত করে বিচারের কথা জানান প্রধানমন্ত্রী। রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। যারা এর সঙ্গে জড়িত, সে যেই হোক, সে পুলিশই হোক বা অন্য যে কেউ হোক, যারা অস্ত্রধারী, যারা এই ধরনের ঘটনা ঘটায়, তাদের সকলেরই তদন্ত হোক, বিচার হোক। তার জন্য আমি যে জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, সেটা আরও 2 জন নিয়োগ দিয়ে এটাকে 3 সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্মপরিধিটাও বাড়ালাম, সময়টাও বাড়িয়ে দিলাম। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, সে যেই হোক, অবশ্যই তাদের বিচার করা হবে। একই সাথে সাধারণ শিক্ষার্থী সহ যারা হত্যার সাথে জড়িত নয়, তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন তিনি। আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে, এবং ছাত্র যারা একেবারে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না,
তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। এ সময় পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রস্তাবিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভোগ কর্মচারীদের ক্ষেত্রে সার্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণের বাধ্যবাধকতা বাতিল করে দিয়েছি। বৈঠকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি করেছে নানা শ্রেণী পেশার মানুষ। রাজধানীর রবীন্দ্র সরোবরে প্রতিবাদ কর্মসূচিতে সাংস্কৃতিক কর্মীদের পাশাপাশি যোগ দেন শিক্ষার্থী অভিভাবকরাও। তারা অবিলম্বে শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। শরফুল আলমের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রতিবাদ মুখর সারা দেশ। শিক্ষার্থীদের চলমান দাবির সাথে একমত হয়ে নানা শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়েছেন। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। বলেন, সন্তানদের হারিয়ে তারা ঘরে বসে থাকতে পারেন না। আমাদের দাবি তো খুবই সাধারণ ছিল, কোটা নিয়ে। সেটা যদি প্রথম দিন মেনে নিত তাহলে কি আজকে আমাদের এই দিন দেখতে হতো? আমার এই 40 বছরের বয়সে আমার কাছে আমি কখনো এরকম গুলি দেখিনি। এরকম গুলি যেন আমার ভাইয়ের বুকে না চলে, এজন্যই আমি আজকে আপনাদের সামনে। বাংলাদেশের মাটিতে কেন নির্বিচারে এই বাচ্চাগুলোকে মারা হলো? কোটা সংস্থা খুবই নৈতিক একটা যুক্তি ছিল, তাই না? একটা চাওয়া ছিল, সে একটা লজিক্যাল চাওয়াটাকে এই পর্যায়ে কেন আনা হলো যে আমরা এই পর্যায়ে আসতে আমরা অভিভাবকরা বাধ্য হলাম। বিভিন্ন স্লোগানে উত্তাল সমাবেশ স্থল। শিক্ষার্থীদের সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে শিল্পী অভিভাবকরা বলেন, কোনোভাবেই নির্বিচারে মানুষ হত্যা করা যাবে না। আমাদের কোনো দফা নেই, আমাদের কথা হলো আমরা সেফটি চাই, আমরা একটা যেন আর কোনো প্রাণ নষ্ট না হয়, আর কোনো কারণে আমরা শিল্পীরা এখানে এই জন্য এসেছি ছাত্রদের পাশে, যাতে ওরা সিকিউর ফিল করে যে আমরা ওদের পাশে আছি। আমাদের দেশে শান্তি ফিরে আসুক এবং নির্বিচারে রক্তপাত না হোক, এবং যতগুলো রক্তপাত হয়েছে সেগুলোর আসলে বিচার হওয়া উচিত। মানুষের জীবন নিয়ে ততটা উদ্বিগ্নতা কেন নাই, এটা আমার কাছে একটা খুবই বড় প্রশ্ন। জীবন তো আমরা ফিরে পাবো না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই বিক্ষোভটা যদিও কোটা সংস্কারের দাবিতে, কিন্তু এইটা এত জেনারেলাইজড হয়েছে যে এর মধ্যে সাধারণ মানুষরা অংশগ্রহণ করেছে। আমার ধারণা যে তাদের আরও অনেক ক্ষোভ এখানে প্রকাশ পাচ্ছে। কোটা সংস্কারের আন্দোলনে শিক্ষার্থীদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিল্পীদের পাশাপাশি অভিভাবকরাও সাথে থাকার ঘোষণা দেন অনুষ্ঠানে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। কোটা আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে জানিয়েছে শিক্ষক, চিকিৎসক, গণমাধ্যম কর্মী সহ বিশিষ্টজনেরা। দ্রুত সমস্যার সমাধান ও তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবিও তাদের। সংকট নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় সংলাপের আহ্বান জানান সমাজের বিশিষ্টজনেরা। শনিবার আলাদা আলাদা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা জানান বক্তারা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীর সিরডাপ মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করে সম্প্রীতি বাংলাদেশ। সভায় অংশ নেয় শিক্ষক, ডাক্তার, গণমাধ্যম কর্মীসহ সমাজের বিশিষ্টজনেরা। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। ঐক্যবদ্ধভাবে লড়তে চাই বাংলাদেশের পক্ষে, বাঙালি জাতির পক্ষে। আমরা ভেবেছিলাম তাদের উপলব্ধি ঘটবে, কারণ তাদের জন্যই তো আমরা যুদ্ধ করেছিলাম। জাতীয় প্রেস ক্লাবে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের দায়ীদের শাস্তির আওতায় আনার দাবি জানান বক্তারা। গুজব সৃষ্টিকারীকে তাকেও বের করা, অশুভ শক্তি কারা তাদেরকে বের করা, হত্যাকারীকে তাদেরকে বের করা, কেন এই ধরনের স্থাপনায় আঘাত হানলো কারা, এটার দায়িত্ব কিন্তু সরকারের। রাষ্ট্র চাইলে আগামী 30 দিনের মধ্যে আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের এই হত্যাকারীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে সরকার সমর্থিত নীল দলের শরিকরা। এ সময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সংলাপের দাবি জানান তারা। যারা হত্যাকারী, যারা আমাদের শিক্ষার্থীদের হত্যা করেছে, এদেশের জনগণকে হত্যা করেছে, আমরা তাদের বিচার চাই।
একই সময় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টের প্রতিবাদে শান্তি সমাবেশ করেছে চিকিৎসক ও নার্সদের একটি অংশ। দাবি জানান তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির। যারা এই দেশের রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করছে, আমরা প্রতিটি ঘটনার তদন্ত চাই, উপযুক্ত দোষীদের শাস্তি চাই এবং ছাত্রদের প্রতি আহ্বান জানাই যে আপনারা ঘরে ফিরে আসুন। ছাত্রদের আন্দোলন এর সঙ্গে আমরা সহমত এবং আমরা অ্যাকচুয়ালি মাননীয় প্রধানমন্ত্রী সকল দাবি পূরণ করেছেন। আমরা চাই তাদের যেন কোনো অবশ্যই ভুল বোঝাতে না পারে। ছাত্র আন্দোলনে ঢুকে পরিকল্পিতভাবে স্বাধীনতা বিরোধী গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করছে বলেও অভিযোগ করেন সরকার সমর্থিত সংগঠনগুলো। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। চলমান সহিংসতার প্রতিবাদে রোববার ঢাকা সহ দেশের সকল মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে কর্মী জমায়েতের কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে আয়োজিত ব্রিফিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সোমবার রাজধানীতে শোক র্যালির আয়োজন করা হয়েছে। ছাত্র আন্দোলনের মধ্যে সংঘাত সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি দেবে না আওয়ামী লীগ। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। শিক্ষার্থীদের উত্তাল আন্দোলনের মধ্যে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার সন্ত্রাসীরা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বলেন, এর বিরুদ্ধে জনগণকে সচেতন হতে হবে। আগামীকাল ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরে জমায়েত, আর 5 তারিখে আমরা শোক মিছিল। শিশুরা কোনো রাজনৈতিক বিবেচনায় পড়ে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, লাশের রাজনীতি থেকে যারা ফয়দা নিতে চায় তারাই অবশ্য শিশুদের হত্যা করেছে। তারপরে আমরা ইউনিসেফকে অনুরোধ করি যে 32 জন শিশু হত্যার কথা তারা বলেছে, আমরা সেই 32 শিশুর নাম দাম ঠিকানা সহ আমরা জানতে চাই। এটা পেলে আমরা ব্যবস্থা। ক্ষমতায় থেকে দেশকে অশান্ত করে আওয়ামী লীগের কোনো লাভ নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দেশের গণতন্ত্র ও অর্জনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারাই হত্যা ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িত। আমি ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, গতকাল পুলিশ সদস্যকে নিষ্ঠুরভাবে এ হত্যার দায় কার? কারা হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করল? আওয়ামী লীগের সভাপতির বাড়িতে হামলা চালায়। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি যারা ক্ষুণ্ণ করতে চায় তাদের প্রতিহত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়ে ছাত্রদের সর্বাত্মক সহযোগিতা করতে নেতাকর্মী সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান। কারাবন্দী স্থায়ী কমিটির 2 সদস্য নজরুল ইসলাম খান ও আমির খুরশু মাহমুদ চৌধুরীর বাসায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের একথা বলেন। ছাত্র আন্দোলন এখন গণ আন্দোলনের রূপ নিয়েছে দাবি করে তিনি বলেন, সব ভয় উপেক্ষা করে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এসেছে। ছাত্র আন্দোলন বিজয়ের দ্বার প্রান্তে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। সাধারণ সমস্ত মানুষ যোগ দিয়েছে, শুধু ছাত্ররা নেই। এখন তারা অভিভাবক, চিকিৎসক, আপনার পেশাজীবী, শিল্পী, ফ্যাসিস্ট সরকার শত শত ছাত্রকে তারা হত্যা করেছে, যে তাদেরকে গণকবর দেওয়া হয়েছে। এই আন্দোলন তার বিজয়ের দ্বার প্রান্তে এসে গেছে এবং বিশ্বাস করি ইনশাআল্লাহ এই জনগণের বিজয় অবশ্যই হবে। এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতা সমর্থন তাদের সঙ্গে থাকবে। দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা।
চট্টগ্রামে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল ও সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বাসভবনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাদশুর কার্যালয়ে ভাঙচুর করে ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জানায় চশমা হিলে শিক্ষামন্ত্রী বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও দুটি গাড়ি ভাঙচুর করে। এদিকে রাত 8:45টার দিকে নগরীর বহদ্দারহাটে মেয়রের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশ গুলি করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 3 জন গুলিবিদ্ধ হয়। অন্যদিকে রাত 9টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এছাড়াও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সাবেক আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেনের বাসাতেও হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাদ আসর বায়তুল মোকাররমের উত্তর গেইটে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই। পরে প্রেস ক্লাব থেকে শুরু করে দোয়েল চত্বর, পররাষ্ট্র মন্ত্রণালয়, পল্টন মোড়, নাইটেঙ্গেল মোড় হয়ে পল্টন মোড়ে এসে মোনাজাতের মধ্যে দিয়ে মিছিল শেষ হয়। দেশের চলমান পরিস্থিতির কারণে আগামীকাল খুলছে না সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তার স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এসব শিক্ষা প্রতিষ্ঠান। মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এর আগে থেকেই বন্ধ রেখেছে শিক্ষা মন্ত্রণালয়। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। রাঙামাটি পর্যটন কেন্দ্র সাজেকে যাতায়াতের সড়ক পানিতে ডুবে থাকায় 400-রও বেশি পর্যটক আটকা পড়েছেন। পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী ও বান্দরবানের অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ভোলার চরফ্যাশনে সাগরের উত্তাল ঢেউয়ে ট্রলার ডুবে 8 জেলে নিখোঁজ রয়েছেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। দেশের প্রসিদ্ধ পর্যটন কেন্দ্র রাঙামাটির সাজেকে যাতায়াতকারী সড়ক পানিতে ডুবে থাকায় 4 শতাধিক পর্যটক আটকা পড়েছেন। টানা বর্ষণে খাগড়াছড়ি জেলার দিঘিনালার কবাখালী সড়ক এবং বাঘাইহাট বাজারের রাস্তা ডুবে গেছে। ফলে সাজেক যাওয়ার সড়কটির 2টি স্থান ডুবে থাকায় পর্যটকরা ওই পথে ফিরতে পারছেন না। কোনো গাড়ি ওই পথে যেতেও পারছে না। তবে বৃষ্টি কমলে আটকা পড়া পর্যটকদের উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ নিম্নাঞ্চল। প্লাবিত এলাকার মানুষজন আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তাদের মাঝে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে বিভিন্ন স্থানে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার 165 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 10 স্থান ভেঙে অন্তত 36টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের 40,000 মানুষ পানিবন্দী রয়েছে। সকাল থেকে ফেনীর পরশুরাম আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হওয়ায় চরম দুর্ভোগে পড়েছে 2 উপজেলার কয়েক হাজার মানুষ। এবারে ছেলে মেয়েদেরকে নিয়ে একজনের দোতলার উপরে খেতা বালিশ এগুলা নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আনি উঠাইছি। এখন বাচ্চাটা রান্দি খামুদা আমাদের কোনো ক্যাপাসিটি নাই। 70 বছর হয়েছে তো এই বয়সে হানি আর দেই তো। ভোলার চরফ্যাশনে সাগরের মোহনায় ঢালচর শিবচর এলাকায় মাছ ধরতে গিয়ে লঘুচাপের প্রভাবে সাগরের উত্তাল ঢেউয়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা 13 জনের মধ্যে 5 জনকে উদ্ধার করা গেলেও 8 জেলে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। উন্নত চিকিৎসা শেষে 13 দিন পর সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বর্তমান মেয়রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সকালে জাহাঙ্গীর আলম বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে একটি মহল তাদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে। প্রধানমন্ত্রীর সাথে আলোচনার মাধ্যমে এর সুষ্ঠু সমাধান সম্ভব বলেও জানান তিনি। কিছু কিছু স্বার্থবর্তী লোক আছেন, তাদের স্বার্থের কারণে আজকে আমাদের সন্তানদেরকে রাজপথে আনতে বাধ্য করা হয়েছে। আমরা চাই একটি আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হোক।
আমাদের সন্তানরা স্কুলে লেখাপড়া করতে যাক, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করুক, মেধা যাদের আছে তারা চাকরি ব্যবসা করুক, সকলকে নিয়ে যেন আমরা ভালো থাকতে পারি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাম্প্রতিক আন্দোলনের প্রভাব পড়েছে দেশের পর্যটন শিল্পে। 15 দিন ধরে খালি পড়ে আছে অধিকাংশ হোটেল, মোটেল ও রিসোর্ট। পাশাপাশি বিনোদন কেন্দ্রগুলোতেও বিরাজ করছে শুনশান নীরবতা। এতে লোকসান গুনতে হচ্ছে বিভিন্ন সংশ্লিষ্ট খাতে। তবে এই সংকট কাটবে তা নিয়ে চিন্তা তাদের। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসার সাথে জড়িত সকলেই। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। বিবিসি জানায়, সম্প্রতি হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর ঘটনায় ইসরায়েলের যে কোনো মুহূর্তে হামলা চালাতে পারে ইরান। এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। একথা নিশ্চিত করেছে পেন্টাগন। এছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের কথাও জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। গেল বুধবার ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তেহরানে গুপ্ত হামলায় নিহত হন ইসমাইল হানিয়া। পার্টেক্স খেলার খবর। প্যারিস অলিম্পিকে হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দুই প্রতিযোগী ইমরানুর রহমান ও সোনিয়া খাতুন। পুরুষ 100 মিটার স্প্রিন্টে 6 নম্বর হিটে দৌড়েছেন ইমরানুর রহমান, তবে নিজের সেরা টাইমিং করতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব। 10.73 সেকেন্ডে দৌড় শেষ করেন। ক্যারিয়ারে এটাই তার সবচেয়ে বাজে টাইমিং। এদিকে মেয়েদের 50 মিটার ফ্রি স্টাইলে ষষ্ঠ হয়ে বিদায় নেন বাংলাদেশের সাঁতারু সোনিয়া খাতুন। 50 মিটার ফ্রি স্টাইলে 3 নম্বর হিটে যৌথভাবে ষষ্ঠ হয়ে বিদায় নেন তিনি। সোনিয়ার সময় নেন 30.52 সেকেন্ড। বাংলাদেশ দলের পাকিস্তান সফরকে সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। তবে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অ্যাথলেটিক ট্র্যাকে ক্রিকেটারদের ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট হয়নি, বাতিল করা হয়। পাকিস্তানের সাথে 2 ম্যাচে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। রোববার থেকে প্রধান কোচ হাতুরু সিংয়ের অধীনে চলবে ক্রিকেটারদের অনুশীলন। পরাগ আরমানের রিপোর্ট। প্রায় 5 মাস পর আবারও সাদা পোশাকের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। অনুশীলনের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে স্ট্রেংথ টেস্ট দিয়েছেন 14 জন ক্রিকেটার। তাদের ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসেসমেন্ট হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক ট্র্যাকে। বৈরী আবহাওয়ার কারণে তা বাতিল হয়ে যায়। রানিং টেস্টের ক্ষেত্রে এটা নেক্সট ডে ওয়েদারের উপর ডিপেন্ড করবে, আর আমাদের প্লেয়ারগুলির অ্যাভেলেবিলিটির উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ অনেকগুলি প্লেয়ার তো এ টিমে চলে যাবে, প্লাস হচ্ছে পরবর্তীতে ন্যাশনাল টিমের প্রোগ্রাম অ্যাড হবে, তো সময়টা বের করে আবার হয়তোবা নেক্সট ডে প্ল্যান করা হবে। টেস্ট ম্যাচ দুটি আইসিসি চ্যাম্পিয়নশিপের অংশ হয়, সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। এদিকে টেস্টের জন্য তাসকিন আহমেদ পুরোপুরি ফিট হয়ে ওঠায় স্বস্তি বাংলাদেশ শিবিরে। বেসড অন দ্যাট তাসকিন অবশ্যই অ্যাভেলেবল আছে, কিন্তু বোলিং ওয়ার্কলোড টেস্ট ম্যাচ খেলতে হলে লম্বা সময় বল করতে হয়, এগুলি আস্তে আস্তে বিল্ড আপ করে তারপরে খেলতে হয়। ও এই ট্রাইটা করে দেখবে, যদি ইফ হি ফিলস বেটার দেন ইনশাআল্লাহ ও টেস্ট আবার খেলতে পারবে। প্রকৃতি অনুকূলে থাকলে 14 আগস্ট পর্যন্ত চলবে ক্রিকেটারদের অনুশীলন। 16 আগস্ট রাতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে লাল সবুজের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকারের পদত্যাগের 1 দফা দাবিতে কাল থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক। কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার ঢল, রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ। গণভবনে দরজা খোলা, কোটা আন্দোলনকারীদের সাথে কথা বলতে চান প্রধানমন্ত্রী। আটক সাধারণ শিক্ষার্থী সহ নিরীহ মানুষকে মুক্তির নির্দেশ। কোটা আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী ফায়দা নেওয়ার চেষ্টা করছে, অভিযোগ বিশিষ্টজনদের। সংকট নিরসন ও শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে জাতীয় সংলাপের আহ্বান।
সহিংসতার প্রতিবাদে কাল ঢাকা সহ দেশের সব মহানগর ও জেলার প্রতিটি ওয়ার্ডে জমায়েতের কর্মসূচি আওয়ামী লীগের। সোমবার ঢাকায় শোক র্যালি। এবং দেশের চলমান পরিস্থিতির কারণে আগামীকাল খুলছে না সরকারি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।